ব্লগ নিয়ে। অনেক দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, অনেক দিন বেরোনো হয়নি, এই ভোটফোটের ঝামেলা গেল তো এইসব নিয়ে। আর প্রচণ্ড গরমও পড়েছিল। তো আজকে আমরা যাচ্ছি মহানাদ কালীবাড়ি, তারপরে ওখান থেকে আরও 2-1 জায়গার প্ল্যান আছে। ড্রাইভার সিটে সায়ন, পেছনে ওর বাবা রোহন। তো আপাতত যাচ্ছি চুঁচুড়াতে মহানাদ কালীবাড়ি। চলুন যাই। এসে পড়লাম দিল্লি রোডে। দিল্লি রোড থেকে ডান দিকে ঘুরে গেলাম। আমরা তো গাড়ি করে যাচ্ছি, তবে যারা ট্রেনে আসতে চান তারা ব্যান্ডেল এবং মগরা স্টেশনে নেমে ওখান থেকে বাস বা ট্রেকারে করে মিনিট 40 দূরে মহানাদ দক্ষিণ পাড়ায় চলে আসতে পারেন, এবং সেখানেই রয়েছে এই মহানাদ কালীবাড়ি। নসিবপুর সোজা মগরা, বাদিকে নসিবপুর, ডান দিকে চন্দননগর। আমরা সোজা বেরিয়ে যাব। আর একটু রোদের তেজটা কমেছে, দেখতেই পাওয়া যাচ্ছে, একটু মেঘলা করেছে, এই জন্যে কষ্টটা অতটা হচ্ছে না। এসে পৌঁছলাম সুগন্ধা মোড়। সিগন্যাল রেড, দাঁড়িয়ে পড়তে হলো। সুগন্ধা মোড় থেকে আমরা সোজা চলে গেলাম। এটা একটা 4 মাথার মোড়, 4টে লেন গেছে। তো আমরা ক্রস করে সোজা চলে যাচ্ছি। দিল্লি রোড থেকে এসে বাঁদিকে ঘুরে গেলাম ব্যান্ডেল পোলবা রোড ধরে। এই মুখটা এসে ব্যান্ডেল পোলবা রোড। এখন এই রাস্তা ধরে 13 কিলোমিটার যেতে হবে। চলুন। চারপাশে আম বাগান, এবার বাঁশ বাগান। কি সুন্দর, ওপরটা ছাউনির মতো ছেয়ে আছে দুদিক থেকে গাছ। মাঝে মাঝে একটু আবছা আবছা রোদ্দুর উঠছে হালকা হালকা, নাহলে মোটামুটি মেঘলাই রয়েছে। এখানটা রাস্তাটা ভীষণ খারাপ, রাস্তার কন্ডিশন একদম ভালো না। রাস্তা তৈরি হচ্ছে মনে হয়। এটা পোলবা মোড়। পোলবা মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। এখান থেকে দেখাচ্ছে আর 8-8.5 কিলোমিটার মতো পোলবা কালীবাড়ি। পোলবা উচ্চ বালিকা বিদ্যালয়, পোলবা গার্লস হাই স্কুল। পাশে একটা মাঠ রয়েছে, খেলার মাঠ, পোলবা স্পোর্টস একাডেমি। পশ্চিম পাড়া বারোয়ারি, মনে হয় এখানে দুর্গাপুজো হয়, বেদি করা রয়েছে। আমরা কাছাকাছি এসে গেছি। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবার। সোজা রাস্তাটা চলে গেছে পোলবা খন্নান রোড। আমরা এখান থেকে বাঁদিকে ঘুরে গেলাম।
সংগ্রামপুর মোড় দেখছি, দোকানে লেখা রয়েছে। এই বাঁদিকে যেতে ঘুরে গেলাম, এটাকে বলছে সংগ্রামপুর মোড়। আর সোজা যেটা চলে গেছে ওইটা হচ্ছে কোলবা খন্ডান রোড। এই রাস্তাটা হচ্ছে কোলবা পান্ডুয়া রোড, মানে পান্ডুয়া যাচ্ছে, এটা সোজা বেরিয়ে গেলে পান্ডুয়া যাচ্ছে। ওই যে একটা অ্যান্টিক পিসের গাড়ি চলে গেল। ছিল রাস্তাটা ভারী সুন্দর, দেখুন। এখন না রাস্তায় লোক চলে এসছে। অ্যান্টিক পিস পাওয়া যাচ্ছে, এই দিকেই ভালো চলে এগুলো। চিরশ্রী রসগোল্লা, চিরশ্রী রসগোল্লা খাবে নাকি? জলসত্র জলসত্র। আমরা এসে গেলাম মূল রাস্তা থেকে, আমরা ডান দিকে এবার ঘুরে যাচ্ছি। মন্দিরের কাছাকাছি এসে গেছি, ডান দিকে ঘুরে গেলাম। দেখাচ্ছে আমরা গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছি। সামনে বোধহয় মন্দিরটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, সামনে ওই যে হলুদ রঙের পাঁচিলটা দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি ওটাই মন্দির। হ্যাঁ, এই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আজকে প্রথম গন্তব্য, ফার্স্ট ডেস্টিনেশন। এসে পৌঁছে গেলাম মহানাথ কালীবাড়ি। চলুন এবার যাই, ভেতরটায় ঢুকি। দক্ষিণেশ্বরের আদলের, অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর থেকেও পুরনো এই মন্দির। এই মন্দির দেখেই রানী রাসমণি পরে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মহানাথ কালী মন্দির, চারপাশটা। এটা পরে দেখাবো, মন্দির বন্ধের সময় হয়ে আসছে। কথিত আছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী 1830 সালে মহানাথ কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরেই জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি। মন্দিরের গঠনশৈলী ও দক্ষিণাকালীর মূর্তি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার কিছুদিন পরেই রাসমণি তার লোকজনদের এনে মন্দিরের উচ্চতা, প্রতিমার খুঁটিনাটি সব কিছু জোগাড় করে নিয়ে যান এবং তার আদলেই তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির তৈরি করেন। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী বিরাট ব্যবসায়ী হওয়ার সূত্রে তার বাড়িতে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো সব রকম পুজোই হতো, কিন্তু পুজোর শেষে এইসব বিগ্রহের বিসর্জন হয়ে যেত। নিত্য প্রতিমা দর্শনের কোনো উপায় ছিল না। সেই ভাবনা থেকেই জমিদার দক্ষিণা কালী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। সেই মতো জঙ্গলে ভরা
মহানাদ দক্ষিণ পাড়ার 2 বিঘে জমি লোক দিয়ে পরিষ্কার করিয়ে তারপরে তিনি মাটি খুঁড়ে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। টানা 8 বছর ধরে 84 ফুট উঁচু মন্দিরের কাজ শেষ হওয়ার পরে মাঘ মাসে রটন্তী কালী পুজোর সময় মন্দিরে দক্ষিণা কালী মাকে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে একইভাবে মায়ের পুজো হয়ে আসছে। পুরোহিত মশাই বলছিলেন শনি মঙ্গলবার এই সময় মাকে ভোগ দেওয়া হয় এবং তারপরে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মহানাদ কালী মন্দির সকাল 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। 12টা থেকে 4টে বন্ধ থাকে। পুরোহিতদের কাছে জানতে পারলাম সারা বছরই মায়ের পুজো হয়। শনি মঙ্গলবার এবং বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো হয়। প্রথা মেনে প্রতি অমাবস্যাতে এখনো ছাগ বলি দেওয়া হয়। এই মা খুব জাগ্রত হওয়ার সূত্রে বিভিন্ন জায়গা থেকে, যেমন হাওড়া, হুগলি, বর্ধমান, 2 চব্বিশ পরগনা, এইসব বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। গাড়ি নিয়ে এসেছিলাম তো, তাই গাড়ির পুজোও করিয়ে নিলাম একটু এখানে মন্দিরে। আমরা এবার মহানাদ কালীবাড়ি থেকে পুজো দিয়ে গাড়ির পুজো করিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য জটেশ্বর শিব মন্দির। এখান থেকে এই 700-750 মিটার দেখাচ্ছে এই মহানাদ কালীবাড়ি। এই গেট, এইখান দিয়ে ঢুকে আমরা পুজো টুজো দিলাম, গাড়ি পুজো করালাম, এবার যাচ্ছি জটেশ্বর শিব মন্দির। চলুন। মন্দির থেকে বেরিয়ে যে রাস্তাটা সামনে দিয়ে এসছে সেই রাস্তাটা ধরেই ফিরছি আবার। গাড়িটা এমন জায়গায় দাঁড়িয়ে, পেছনে ভ্যানুটা এসে গেছে, বোঝা যায়নি। আচ্ছা, এখান দিয়ে এসে মূল রাস্তা থেকে আমরা এসে বাঁদিকে ঢুকেছিলাম। আমরা ডান দিকে ঘুরে গেলাম। এই মেন রাস্তায় এসে বাঁদিকে ঘুরে যাব মগরা গুড়াপ রোড। এই ঘুরে গেলাম বাঁদিকে, মগরা গুড়ুপ রোড বলছে। মেন রাস্তা থেকে বাঁদিকে ঘুরে গেলাম। জটেশ্বর কৃষক বাজার। কৃষক বাজার সামনে তো ট্রাফিকের রাস্তা হচ্ছে। এইটা পেরিয়ে গেলাম, ওই তো মন্দিরটা। দাঁড়ালাম, ওই সামনেটা গাড়ি রাখ। এটা মহানাদ মোড়। এখানে আমরা গাড়িটা রেখে এবার যাব জটেশ্বর শিব মন্দিরে। জটেশ্বর শিব মন্দিরে এলাম। এই জটেশ্বর শিব মন্দির, কিন্তু এখন তো মন্দির বন্ধ, তো বাইরে থেকে দর্শন করেই চলে যেতে হবে।
কৃষক বাজারের ভেতর দিয়েও আসা যায়। আচ্ছা, এই হচ্ছে জটেশ্বর শিব মন্দির। এই মন্দিরের সামনে আচ্ছা, এটা হচ্ছে নাট মন্দির। মহানাদ কালীবাড়ি থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম জটেশ্বরনাথ শিব মন্দিরে। এই মন্দিরটি জনশ্রুতি অনুযায়ী সবচেয়ে প্রাচীন মন্দির। আদি মন্দিরটি অর্থাৎ মন্দিরটি গুরু গোরক্ষনাথজি 2000 বছরেরও বেশি আগে তৈরি করেছিলেন বলে প্রচলিত আছে। বর্তমান মন্দিরটি গুপ্ত রাজবংশের সময় রাজা চন্দ্রকেতু দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। আমরা এসে গেলাম ইটাচুনা রাজবাড়ির কাছাকাছি। এটা হচ্ছে ইটাচুনা রোড, সেটা ধরে আমরা যাচ্ছি। ইটাচুনা মালিপাড়া রোড এই রাস্তাটার নাম। এই এসে গেলাম ইটাচুনা রাজবাড়ি। এটা নারায়ণ ট্রাস্ট ফার্ম। ইটাচুনা রাজবাড়িতে ঢোকা গেল না, কেননা যাদের বুকিং আছে বললেন শুধু তারাই এখন ঢুকতে পারবেন। আর এমনি রাজবাড়ি ঘুরে দেখার জন্য আসতে গেলে 4:30-র সময় আসতে হবে। এখন 4:30 অবধি বন্ধ। এটা ইটাচুনা কলেজ ফেলে এলাম একটু আগে। এটা কলেজ মোড় এই জায়গাটা। এই জায়গায় বেশ বড় বড় বাড়ি টাড়ি রয়েছে। এদিকটা একটু জমজমাটি। স্টেশন বাজার দিয়ে যাচ্ছি, খন্নান স্টেশন বাজার। এখানটা একটু জমজমাট, বেশ অনেক দোকান পাশার রয়েছে। খন্নান স্টেশন, এটা খন্নান স্টেশনের রেলগেটে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন এলে তারপরে গেট খুললে তবে বেরোব। এটা বর্ধমান লাইন, তো বর্ধমানগামী ট্রেনই আসবে নাকি বর্ধমান থেকে হাওড়া দিকে যাবে দেখা যাক। আপ না ডাউন কি ট্রেন আসে দেখা যাক। ডাউন ট্রেন যাচ্ছে বর্ধমান হাওড়া লোকাল, হাওড়ার দিকে যাচ্ছে। এই ট্রেনটার জন্যই কি আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক আর কোনো ট্রেন আসে নাকি এটার পরই গেটটা খুলে দেয়। ও, রেল গেটটা লক হয়ে গেছে। রেল গেটটা লক হয়ে গেছে, উনি ম্যানুয়ালি খোলার চেষ্টা করছেন। এটা গেটটা লক হয়ে গেছিল, তার জন্য উনি ম্যানুয়ালি ওটাকে করে ঠিক করার পরে তারপরে খুললো গেটটা। ওই একটা ট্রেনের জন্যেই দাঁড়িয়েছিলাম, কিন্তু লক হয়ে গেছিল বলে গেটটা খুলছিল না। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা গিয়েই জিটি রোডে পড়েছে, তো আমরা গিয়ে উঠবো জিটি রোডে। আর 300-350 মিটার পরেই জিটি রোড। এই এসে উঠলাম জিটি রোডে। জিটি রোড দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি কালনা 108 শিব মন্দিরের দিকে। 4টের সময় খুলবে মন্দির, 6টা থেকে 12টা, আবার 12টা থেকে 4টে বন্ধ থাকে, আবার 4টে থেকে 6টা খোলা থাকে। তো আমরা সেই 4টের সময়ই ঢুকবো এরকম একটা চিন্তা করেই আমি যাচ্ছি। পান্ডুয়া, খন্নান পান্ডুয়া রোড এসে পড়লাম চারমাথার মোড়ে। সেখান থেকে আমরা আবার ডান দিকে ঘুরে গেলাম। আমাদের গন্তব্য কালনা। আমরা যাচ্ছি কালনা 108 শিব মন্দির। 4
চার মাথার মোড় থেকে ডান দিকে ঘুরে গেলাম। আচ্ছা, এখানে কোনো ভালো রেস্টুরেন্ট পেলে এখানে না স্লাইড লেফট বলছে একটা, মানে পুরো লেফট না। আচ্ছা, স্লাইড লেফট এই রাস্তাটা হবে তাহলে জুয়েলার্স থেকে বাঁদিকে। তাই, হ্যাঁ তাই হবে। এই রাস্তাটা আমার এতেও মনে হচ্ছে এরকম পাহাড়ে তো ওই জন্য গাড়িগুলো গরম হয়ে যায় না, সেকেন্ড থার্ড করে। এখানে ও আচ্ছা রাস্তাটাই করবে, তাও রাইট। এরকম বেকার রাস্তা এখানে এখানে কোনো ইয়ে নেই, সোজা ঢুকে যাবে লোকে। বুঝছি গাড়ি সিটি রুট করছে কেন গাড়ি? এটা কালনা খাল। বেরিয়ে এলাম। কোথায় রে? স্ট্রেট তো। হ্যাঁ স্ট্রেট তো এটা এই জায়গাটা রাস্তা সোজা সোজা। ও এখানে ডাইভারস। আবার ডাইভারশন। এই Continue on Kalna, Bandwa Road for 3 kilometers. ও এটা রামকৃষ্ণ সারদা মঠ, কোলবা রোড। কালনা পান্ডুয়া রোড। এটা কালনা পান্ডুয়া রোড। আগেরটা তাই ছিল, আমি বলবো কেন বলবো না। আচ্ছা, ওখানে সারদা মঠ ছিল। ঠিক ঢোকার মুখে সারদা মঠ ছিল। এটা পান্ডুয়া মোড়। এখানে এসে আবার আমরা ডান দিকে ঘুরে গেলাম। এটা হচ্ছে অম্বিকা হিমঘর। চালাবি? না, চলে এসেছে 2 কিলোমিটার। আর 2 কিলোমিটারের মধ্যেই আমাদের আরে নেক্সট ভুলে গেলাম নাকি? না রিরুট করছে। আচ্ছা অনেকক্ষণ পর পর কানেকশন আসছে বোধহয়। এখানে খাবার আসাম রোড দেখাচ্ছে। আসাম রোড মানে আমরা সেই কুন্তিঘাট গেছিলাম, মনে পড়ছে? কুন্তিঘাটের ব্রিজটা পেরিয়ে বললো না ওই দিকটা আসাম রোড। তাই না, এখানে ঘুরছে। ওই দিকে রেল লাইন একটা, ওটা কালনা ট্রেনটাই হবে, মিলন কেবিন। দেখিনি। একটা রেলগেট বেরোচ্ছি, কি রেলগেট বলতে পারবো না। অম্বিকা কালনা দেখাচ্ছে জায়গাটা, পূর্ব শাহাপুর রেলগেট। পেরিয়ে পাট্টায় এলাম। এখান থেকে 2.5-3 কিলোমিটার মতো আছে বাকি। আর এসে গেলাম আজকের নেক্সট ডেস্টিনেশন আমাদের কালনা মন্দির, 108 শিব মন্দির। এই যে। এখনো মন্দির খুলতে একটু দেরি আছে, তাই আমরা চলে এলাম লাঞ্চটা সারতে রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা স্টেশনের কাছেই, বিগ বাজারের নিচে। লাঞ্চ করে এসে পৌঁছে গেলাম কালনা 108 শিব মন্দিরে। এবার শুরু করলাম মন্দিরে ঘোরা।
এখন আমরা এসে পড়েছি কালনা রাজবাড়ি প্রাঙ্গণের প্রথম মন্দির, প্রতাপেশ্বর মন্দির। এখানে রয়েছে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, এই লালজি মন্দির। এই হলো কালনা রাজবাড়ির মন্দির, প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে এই মন্দির তৈরি হয় শিব ঠাকুরের জন্য। যদিও এটা আকারে ছোট, তাও একটি উঁচু ভিতের উপর বানানো হয়েছিল এই মন্দির। এই মন্দিরে টেরাকোটার কাজ সব থেকে সেরা, আর তার সাথে সব থেকে সুন্দর করে সংরক্ষণও করা হয়েছে। এই মন্দিরগুলিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই প্রতাপেশ্বর মন্দিরের বাম দিকে একটি কামান রয়েছে, আর আছে একটি রাসমঞ্চ, যার ছাদ দীর্ঘদিন ধরে ধসে পড়েছে। আর ডান দিকে রাজবাড়ি কমপ্লেক্সের ডান দিকে অবস্থিত এটা। ভেতরে রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির, তবে এই মন্দিরের গেট তো বন্ধ। রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটি দরজা পড়ছে। এই দরজা দিয়ে ঢুকলেই ভেতরে লালজি মন্দির। 1739 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা জগৎরাম। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি এই মন্দিরটি 3টি তলা আর 25টি চূড়া রয়েছে। লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গেলে চোখে পড়ছে এই পঞ্চরত্ন মন্দির। এই 5টি আটচালা মন্দির 19বিংশ শতকে তৈরি হয়েছিল। সবকটি মন্দিরই বানানো হয়েছিল শিব ঠাকুরের জন্যেই। আমরা এখন রয়েছি কালনায় 108 শিব মন্দিরে। পুরো পরিক্রমা করে আসছি। মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 সালে এই 108 শিব মন্দির তৈরি করিয়েছিলেন। এখন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই 108টি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। এই বাইরের দিকে 74টি মন্দির আছে, আর ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তা ভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের, যা রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের। সবকটি মন্দিরই তৈরি হয়েছে আটচালা স্টাইলে। 108 শিব মন্দির দেখলাম কালনায়।
দেখে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। এই 108 শিব মন্দির আর ডান দিকে গেল প্রতাপেশ্বর মন্দির, যেগুলো দেখলাম আমরা। দেখে এবার আমরা ফিরছি বাড়িতে। হ্যাঁ, একটা মন্দির রয়েছে দেখো। এখানেও আর একটি মন্দির রয়েছে। এই চত্বরটাই পুরো মন্দিরে ভরা, যেদিকেই তাকানো যায়। এই 108 শিব মন্দির, পেছন দিক থেকে। চলুন এবার ফেরার রাস্তা ধরি, বাড়ির পথে পা বাড়ালাম। আবার দাঁড়িয়ে আছি রেল গেটে, ফেরার পথেও রেল গেট পড়ে রয়েছে, দাঁড়িয়ে আছি, দেখি কি ট্রেন যায়। আমরা চলে এলাম কুন্তিঘাট পেরিয়ে এবার যাচ্ছি এগিয়ে মগরা ফ্লাইওভারের দিকে। সন্ধে হয়ে আসছে। এসে গেলাম বাড়ির কাছাকাছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততদিনের জন্য টাটা।